বিসমিল্লাহির রহিম। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2025, এটা 8 নম্বর আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20 ধারা থেকে আলোচনা করব। তার আগে আমরা যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 1 থেকে 19 পর্যন্ত সূচি বলব। এই আইনের সংশোধনী আছে, যার কারণে আমার বারবার বই দেখা, শীট দেখা এবং গেজেটের সাথে মিলে আপনাদের সাথে আলোচনা করা লাগবে। একটু দীর্ঘায়িত হতে পারে, কারণ আমার স্মরণ করে নিয়ে আসা বা বলা একটু জটিল মনে হয় তখন, কারণ সংশোধনী আছে তো। আর সংশোধনীর মূল বইটাই যদি আমার কাছে থাকতো তাহলে এই সমস্যা ফিল করা লাগতো না বলে মনে করি। তা আছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রথমে 1 ধারা আছে শিরোনাম, 1 ধারা আছে শিরোনাম, 2 ধারা আছে সংজ্ঞা। 2 এর সংজ্ঞা প্রথমে কতে আছে অপরাধ, খতে আছে অপহরণ, গতে আছে আটক, ঘতে আছে ট্রাইব্যুনাল, উমতে আছে ধর্ষণ, উমতে আছে ধর্ষণ, ছতে আছে নবজাতক, তারপরে ছতে নবজাতক, ছতে নারী, ছতে নারী, ডবল ছতে আছে বলাৎকার, ডবল ছতে বলাৎকার, 3 ছতে আছে মারাত্মক জখম, 3 ছতে মারাত্মক জখম, বর্গের যাতে মুক্তিপণ, বর্গের যাতে মুক্তিপণ, ঝতে আছে ফৌজদারি কার্যবিধির নিয়মে পরিচালিত হবে, ইংতে আছে যৌতুক, ইংতে আছে যৌতুক, ডবল ইংতে আছে যৌনকর্ম, ডবল ইংতে আছে যৌনকর্ম সংশোধনী যেগুলা। তারপরে টতে আছে শিশু, টতে আছে শিশু, ঠতে আছে হাইকোর্ট বিভাগ, ঠতে আছে হাইকোর্ট বিভাগ। 3 হচ্ছে আইনের প্রাধান্য। নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোনো অপরাধ সংগঠন হলে তার বিচার নারী ও শিশু নির্যাতন দমন আইনেই করা লাগবে, অন্য কোনো আইনে করার সুযোগ নাই। এরপর আসতেছে 4 ধারা দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ দ্বারা যে কোনো মৃত্যু ঘটায়। 1 হলো মৃত্যু ঘটানো, 2 মানে 4-এর 1 আছে মৃত্যু ঘটানো, 2 হচ্ছে লেগে গুরুতর আঘাত করা, 3 হচ্ছে ছুঁড়ে মারা। এই 3টে কাজ করলেও শাস্তির আওতায় আসবেন দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ দ্বারা। 7 ধারা হলো নারী ও শিশু অপহরণ, 7 ধারা হচ্ছে নারী ও শিশু অপহরণের শাস্তি। 8 ধারা হচ্ছে মুক্তিপণ, 8 ধারা হচ্ছে মুক্তিপণ, 8 ধারা হচ্ছে মুক্তিপণ। 9 ধারা, 9 ধারা হচ্ছে 9 ধারা বাইকে নিয়ে যান, 9 ধারা হচ্ছে লেগে ধর্ষণ। 9-এর কতে আছে ধর্ষণ করার পর শাস্তি, 9-এর ক বা 1, 9-এর 1-এ ধর্ষণ করার শাস্তি, 2 হচ্ছে ধর্ষণের পরবর্তী যদি মৃত্যু ঘটায় তার শাস্তি, 3 হচ্ছে দলবদ্ধ, 3 হচ্ছে দলবদ্ধভাবে ধর্ষণ, 3 হচ্ছে দলবদ্ধভাবে ধর্ষণ, 3 হচ্ছে দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে ধর্ষণ। 4, 9-এর 4, 9-এর 4-এর ক হলো 9-এর 4-এর ক হচ্ছে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করা। 9-এর 4-এর ক ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানো বা আহত করে মৃত্যু ঘটানোর চেষ্টা করা। তারপরে 9-এর 4-এর খ দাড়ির পরিবর্তে চিহ্ন সেমিকোলন, ওগুলো দরকার নাই। 9-এর 4-এর গ, 9-এর 4-এর গ নতুন সংশোধন, নতুন সংশোধনে কি আছে ধর্ষণ করিবার উদ্দেশ্যে, ধর্ষণ করিবার উদ্দেশ্যে মানে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর উদ্যোগ করা, ধর্ষণ করিবার সময় মৃত্যু ঘটানোর উদ্যোগ করা বা চেষ্টা করা। তখন গেজেট দিয়ে নেবার ভুলে গেছি, এটা গেজেটে আসছে। 9-এর 4-এর গ আছে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ, ধারালো বস্তু, রাসায়নিক পদার্থ বা যৌন বা স্থান মারাত্মকভাবে জখম করা, জখম করা। এর জন্য 4-এর গ, 4-এর গ, 9-এর 4-এর গ। 5 হচ্ছে পুলিশ হেফাজতের পরিবর্তে সংশোধনী হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কোনো নারী ধর্ষিত হয় তাহলে তার শাস্তি হবে যারা হেফাজতের দায়িত্বে ছিলেন তারা। তাহলে 9-এর 5, 9-এর 5 পুলিশের কথা ছিল, সংশোধনী পুলিশ বাদ আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে সব শ্রেণীর বাহিনী এখানে যুক্ত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি ধর্ষণ হয় কোনো নারী তাহলে যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন তাদের শাস্তি। তারপরে আসছে 9-এর ক নারীর আত্মহত্যার প্ররোচনা দেওয়া, 9-এর ক নারীর আত্মহত্যার প্ররোচনা দেওয়া। 9-এর ক, 9-এর ক নারীর আত্মহত্যার প্ররোচনা দেওয়া। 9-এর খ, 9-এর খ, 9-এর খ আছে বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌন করিবার দণ্ড। 9-এর খ সংশোধন নতুন। 9-এর খ, 9-এর খ বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। 10 ধারা সঠিক আছে, যৌনপ্রিয়ন ইত্যাদির দণ্ড, যৌনপ্রিয়ন
বা শ্লীলতাহানি করার দণ্ড। 11 ধারা যে যৌতুকের জন্য যদি মৃত্যুর উদ্যোগ নেয়, মারাত্মক জখম করে বা আহত করে বা আঘাত করে, তার শাস্তি। তাহলে 11 যৌতুকের জন্য কার কার শাস্তি হবে? স্বামী, পিতামাতা, অভিভাবক, আত্মীয় এবং স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি, তাদের বন্ধু বান্ধব হয়, এরকম ব্যক্তি যদি যৌতুকের জন্য 1 নাম্বার 11 ক যদি মৃত্যু ঘটায়, 11 ক যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটায়, 11 কতে তার শাস্তি। ডবল ক 11 ক সংশোধনী আছে। 11 ক কি আছে? মৃত্যু ঘটানোর উদ্যোগ। এই মৃত্যু ঘটানোর উদ্যোগ করলে ডবল কতে শাস্তি। খতে হচ্ছে লেগে 11 খ মারাত্মক জখম করলে, 11 খ মারাত্মক জখম, 11 গ সাধারণ জখম করলে তার শাস্তি। 12 ধারা ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করা, হাত পা চক্ষু বা কোনো শিশুকে বিকঙ্গ করা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তার শাস্তি হলো 12 ধারা। 13 ধারা ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভ শিশু সংক্রান্ত বিধান। ধর্ষণের ফল শিশু জন্মলাভ করা শিশু সংক্রান্ত বিধান। একে পড়বেন, ধর্ষণের ফলে যদি কোনো সন্তান জন্মলাভ করে, 13 করে বলে দেয়, এভাবে সহজ হবেন। 13 পড়বেন, ধর্ষণের ফলে যদি কোনো শিশু জন্ম লাভ করে, তার ওই শিশু মাতা বা মাতৃকুলের আত্মীয়ের নিকট থাকবে। ধর্ষণের ফলে যদি কোনো শিশু জন্ম লাভ করে, ওই সন্তান তার মাতা বা মাতৃকুলের আত্মীয়ের নিকট থাকবে। 13 ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু তার পিতা মাতার পরিচয়ে পরিচিতি হবে। 2 ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর তার পিতা মাতার পরিচয় হবে। 13-3 ধর্ষণের ফলে যে সন্তান জন্ম লাভ করলো, তার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। 3 হচ্ছে ধর্ষণের ফলে জন্ম লাভ করা সন্তানের ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। 4 ধর্ষণের ফলে যে সন্তান জন্ম লাভ করলো, তাই 21 বছর পর্যন্ত এই ব্যয়ভার দেওয়া লাগবে যদি পুত্র সন্তান হয়। তাই ধর্ষণের ফলে জন্ম লাভ করা পুত্র সন্তান 21 বছর, কন্যা সন্তান বিবাহ না হওয়া পর্যন্ত, এবং এই সন্তান যদি বিকলাঙ্গ, পাগল, অটিজম এবং হয়, তাহলে সে স্বীয় ভরণ পোষণের যোগ্য না হওয়া পর্যন্ত তার এই ব্যয়ভার দেওয়া লাগবে। এখন 1, 2, 3, 4 পড়লাম, এবার 5 মতো ধরে নিয়েন। এইভাবে পড়লে আপনার মনে থাকবে না। আর বইয়ের মতো এই ক এর 1, 2, 3 2 এর ক খ পড়লে আপনি আর আড়া যাবেন বা মনে থাকবে না। 5 নম্বরে লিখবেন, সরকার নির্ধারিত পদ্ধতিতে সন্তানের ভরণ পোষণের পরিমাণ বা অর্থের পরিমাণ নির্ধারণ করবেন। সরকার নির্ধারিত পদ্ধতিতে সন্তানের ভরণ পোষণের বা অর্থের পরিমাণ নির্ধারণ করবে। কি পরিমাণ অর্থ কাটা হবে, সরকার যে নির্ধারিত পদ্ধতি, সেই পদ্ধতিতে করবেন। এগুলো 5। 6 বলছে কি সরকার ধর্ষণের নিকট হইতে তার এই অর্থ কর্তন করে বা আদায় করবে। যদি তিনি তাৎক্ষণিক অর্থের মালিক না হন বা তার কোনো সম্পত্তি না থাকেন, ভবিষ্যৎ তিনি যে সম্পত্তি পাবেন, সেই সম্পত্তি থেকে এই অর্থ কর্তন করা হবে। তাহলে 6 নম্বরে কি বললেন, যদি যে ব্যক্তি ধর্ষণ করছে, এই ধর্ষণকারী ব্যক্তির সম্পত্তির কোনো মালিকই নাই, তার কাছে কোনো টাকা পয়সা নাই, সরকার বলতে সমস্যা নাই, যার যে টাকা পয়সা থাকে তাৎক্ষণিক কর্তন করা হবে। আর যদি না থাকে, তিনি ভবিষ্যৎ যদি সম্পত্তির মালিক হন, সেই অর্থের থেকেই, সম্পত্তি থেকেই তার টাকা কর্তন করা হবে। এবার 14 সংবাদপত্র, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কোনো নারী ও শিশুর পরিচয় প্রকাশ করে, তার শাস্তি। তাহলে আগে ছিল সংবাদ মাধ্যম, এখন আসছে কি অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রে নারী ও শিশু পরিচয় প্রকাশ করে, তার শাস্তি। প্রকাশ করা যাবে না। 14-1, 14-2 যদি প্রকাশ করে বলেন, তাহলে তার শাস্তি। 15 ধারা ভবিষ্যৎ সম্পত্তি হতে কিভাবে অর্থ আদায় করবেন সেই সংক্রান্ত। ভবিষ্যৎ যদি আপনি রানিং সম্পত্তির মালিক না হন, 15 ধারা বলছে এই আইনের 4 থেকে 14 পর্যন্ত যে জরিমানা, এই জরিমানা যদি আপনি বর্তমান সম্পত্তির মালিক না থাকেন, ওই ধর্ষক যদি বর্তমান সম্পত্তির মালিক না থাকে, ভবিষ্যৎ তিনি যে সম্পত্তির মালিক হবে,
সেই সম্পত্তি থেকে আদায় করা হবে। এবং 16 অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি। অর্থ আদায় এবং ক্ষতিপূরণ কিভাবে আদায় করা হবে? 1 নাম্বার, ওই ধর্ষণের যদি রানিং সম্পত্তি ট্রাইব্যুনাল নির্দেশ দিবেন, 16তে ট্রাইব্যুনাল 16 1-2 করে লিখবেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে এবং প্রশ্নের উত্তর করে আসতে পারবেন। অর্থ বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি কীরকম? 1 নাম্বার লিখবেন, ট্রাইব্যুনাল নির্দেশ দেবে। 2 নম্বরে কালেক্টর ট্রাইব্যুনাল নির্দেশ পাওয়ার পরে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তালিকা করবেন এবং সম্পত্তি ক্রয় বা নিলামে বিক্রি করবেন। 3 নম্বরে লিখবেন, যদি তার স্থাবর এবং সরাসরি তার এই সম্পত্তি নিলামে না বিক্রি করেও সরাসরি জেলা কালেক্টর এটা কি করতে পারে? বিক্রি করে দিতে পারে। এই বিক্রিতে 4 নম্বর লিখবেন, অর্থ কোথায় যাবে? এই অর্থ ট্রাইব্যুনালের নিকট ফেরত দেবে। এই জেলা কালেক্টর অর্থ ট্রাইব্যুনালের নিকট ফেরত পাঠাবেন, ট্রাইব্যুনাল পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। এইভাবেই যদি আপনি সাজা লিখতে পারেন, ভিতরে সবই আছে দেখবেন, কিন্তু ক খ গ ঘ করে লেখা নাই বা ধারাবাহিক নাই। আপনার ধারাবাহিকভাবে বললাম, দেখবেন ধারাবাহিকভাবে আপনি যদি নোট করেন বুঝে ফেলাবেন। এই আইনি যেমন A to Z পড়তেছি, অন্য কোনো মাইনর অ্যাক্ট বা মেজর অ্যাক্টের ভুল করেছে, মাইনর অ্যাক্ট বা বিশেষ আইন বা স্থানীয় আইনি আর কখনোই এরকম হুবহু পড়ব না। শুধু নারী ও শিশু, পুলিশ আইন, এই দুটি আইনে আমাদের হুবহু পড়া লাগে, কারণ এখান থেকে অনেক এমসিকিউ, অনেক প্রশ্নই প্রতিনিয়তই আসে। তাই এখানে তেমন বাঁচিয়ে পড়ার সুযোগ নাই। তাই আপনাদের সাথে আমি সবটুকু আলোচনা করতেছি, আপনারা কিছু মনে করেন না, কঠিন নিয়েন না। অন্য কোনো আইনি জাত, শিশু আইন, তারপরে অন্যান্য ছোটোখাটো যে আইন আছে, শিশু আইন, তার মাদক আইন পড়াইছি, আপনারা জানেন সবটুকু কিন্তু পড়ি নাই বা পড়াই নাই বা ওইরকম আসবেও না, আসেও না। কিন্তু এই আইনটা নিয়মিতই আসে, বিভিন্ন থেকে প্রশ্ন আসে। আপনি যদি সবটুকু মনে রাখতে পারেন, এটাও গল্পের মতো, তাহলে আর যদি বুঝে পড়েন তাহলে আপনার কাছে সহজ হবে ইনশাল্লাহ। 17 দ্বারা মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ করা, মিথ্যা মামলা বা অভিযোগ করার শাস্তি, মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ করার শাস্তি, এর সংশোধনী আসছে কি? 17 সংশোধনী আসছে, যদি আপনি মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ করেন, আদালত যখন এই যে রায় দেবে, যখন দেখবে যে আপনি মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ করছেন, তখন আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেবে। এছাড়া আপনার নামে অভিযোগ দায়ের করতে পারে এবং আপনার জেল জরিমানা হতে পারে। সংশোধনী 17-3 আসছে, 17-3 সংশোধনী আছে। এখন আমরা চলে যাব 18 দ্বারা তদন্ত। 18 মামলার তদন্ত। 18 হচ্ছে মামলার তদন্ত। তদন্ত কিভাবে হবে? তদন্ত সমস্ত আইনেই কম বেশি থাকে, ফৌজদারি কার্যবিধিতে আছে, এছাড়াও বেশিরভাগ মেজর অ্যাক্টে, মাইনর অ্যাক্টে, বেশিরভাগ মাইনর অ্যাক্ট আইনে তদন্তের পদ্ধতি আছে। এই পদ্ধতি এই কখন, কোন দিন, কতটুকু সময় বা কার্য দিবস, এইগুলো কিন্তু আপনারা মনে রাখেন, এইগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে। ধরেন এই বাইক নতুন সংশোধনী তো কিছু মনে করেন না, আপনারা সাথেই থাকেন। এখন আসেন তদন্ত কিভাবে করবেন। আপনারা সবাই আয়োজন নেন। যদি আসামি 18 ক তদন্তের পদ্ধতি, তদন্তের পদ্ধতি বলতেছি, একটু সময়গুলো সাথে থাকেন। 18 ক হচ্ছে, যদি আসামি হাতে নাতে ধৃত হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ করার পরে, অপরাধ কোনটার থেকে কোনটা পর্যন্ত করছে? অপরাধ করছে 4 থেকে 14 পর্যন্ত। এই আইনে অপরাধ করার পরে যখন তদন্ত শুরু হবে, তদন্ত শুরু হলে ক বলতেছে, তদন্তের প্রথম পদ্ধতি, যদি আসামি হাতে নাতে ধৃত হয় 15 কার্য দিবস। আসামি হাতে নাতে ধৃত হলো 15 কার্য দিবস। 2 কি বলছে? আসামি যদি হাতে নাতে ধৃত না হয়, পলাতক থাকে, তাহলে 30 কার্য দিবস। 30 কার্য দিবস। আসামি এই 15 এবং 30-এর মধ্যে যদি তদন্ত সম্পূর্ণ করতে না পারেন, অতিরিক্ত 15 কার্য দিবস পাবেন। তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত 15 কার্য দিবস পাবে। তারপরেও 3 নম্বর আছে, কি বলছে? এই তদন্ত প্রতিবেদন দাখিল করার পর এই নারাজি দেশে, বিরোধী পক্ষ বা অন্য পক্ষ নারাজি দিলে তারপরে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ হবেন এবং তিনি আরো 15 কার্য দিবস সময় পাবেন। এলে 4। তারপরে আইন বাদ গেছে, 5, 4 এবং 5 আগে যে ছিল সেগুলো বাদ, নতুন কর্মকর্তা আরো ছিল, সেগুলো বাদ গেছে। এখন নতুন যে সংশোধন, এটি আমি যা বললাম। এখন আছেন 5 নম্বর। এখন 6 তদন্ত। 18-6 কি বলছে? 18-6 বলতে হচ্ছে, তদন্ত উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত সম্পূর্ণ না হলে
ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন পর্যালোচনার পর নিয়ন্ত্রণী কর্মকর্তা কিংবা তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত সময়ে তদন্ত করতে পারে নাই, এই যে পর্যালোচনা করবেন। এই পর্যালোচনা করার পরে দেখে যদি ওই তদন্তকারী কর্মকর্তার গাফলতি আছে, অনীহা আছে, বা তিনি সঠিকভাবে তদন্ত করে নাই, তাহলে তার বিরুদ্ধে কি হবে, বাৎসরিক গোপন প্রতিবেদন, বাৎসরিক যে চেয়ার থাকে সেখানে লেখা হবে এই তদন্তকারী কর্মকর্তা সঠিক নয়, এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাইব্যুনাল বা ক্ষেত্র বিশেষ আদালত এই নির্দেশ প্রদান করবেন। তদন্ত প্রতিবেদন দাখিল করার পর 7 নম্বর 18.7 বলছে, তদন্ত প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনাল যদি দেখতে পারে, ট্রাইব্যুনালকে যদি মনে হয় কোনো আসামিকে সাক্ষী করা প্রয়োজন, রাজসাক্ষী কোনো আসামিকে সাক্ষী করা প্রয়োজন, তাহলে এই ট্রাইব্যুনাল কোনো আসামিকে সাক্ষী করবেন। সাথে বলছে তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, দাখিল হওয়ার পরে আদালত বা ট্রাইব্যুনাল পর্যালোচনা করে দেখছে এই মামলার কোনো আসামিকে সাক্ষী করা প্রয়োজন, তখন তাকে সাক্ষী করবে। সাক্ষী এটা হলো 18.7, এটাকে রাজসাক্ষী বলা হয়। 8 নম্বর, মামলার সাক্ষ্যক্রমে ট্রাইব্যুনাল প্রতীয়মান হয় যে তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী 8 নম্বরে বলছে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করছে, দাখিল করার পরে আদালতের নিকট প্রতীয়মান হয়েছে যাকে সাক্ষী করা প্রয়োজন তাকে সাক্ষী করে নাই, যাকে আসামি করা প্রয়োজন তাকে আসামি করে নাই, বা মূল্যবান যিনি সাক্ষী দেবেন সেই সাক্ষীকে সরায় রাখছে, অথবা সাক্ষীর পরীক্ষা নিরীক্ষা করে নাই, এরকম যদি গাফলতি পায় তাহলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বা তার নিয়ন্ত্রণকারী অফিসারকে নির্দেশ দেবেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করতে পারেন। 9 দ্বারা ট্রাইব্যুনালের 18.9 কি বলছে, 18.9 বলছে তদন্ত কর্মকর্তা বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি লিখিত অভিযোগ করে, 18.9 তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে যে এই তদন্ত কর্মকর্তা সঠিক নাই বা পরিবর্তন করার দরকার, তাহলে ট্রাইব্যুনাল তাকে পরিবর্তন করে দেবে। গেজেটে নতুন 10 মনে পড়ছে। এই 18.10 কি বলছে, এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের যিনি তদন্তকারী কর্মকর্তা, এই তদন্তকারী কর্মকর্তা তদন্ত চলাকালীন সময় প্রশাসনিক কারণে তাকে বদলি করা যাবে না। যে আপনি প্রশাসনিক কারণ দেখা বদলি করবেন এই সুযোগ নাই, 18.10 বলছে। এখন আসে 19, বিচারার্থে অপরাধ বিচারার্থে গ্রহণ আদালত বিচারার্থে গ্রহণ করবে। এখন চলে যান আদালতে, তাহলে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধ সব আমলে গ্রহণ করতে পারবে, সব আমলে গ্রহণ এবং বিচার করার যোগ্য। 2 কি বলছে, কোন সময় জামিন দেবেন, কোন সময় জামিন পাবে। 19.2 এখানে মূল্যবান কখন জামিন পাবেন কখন জামিন পাবেন না, আমি 1, 2, 3, 4 করে ধারাবাহিকভাবে বলবো। 2 এর 1 এর ক, 3 এর 2 ক, এগুলো আপনারা কষ্ট পাবেন, আমি ছোট করে বলি। তাহলে 19 জামিন কখন পাবেন, জামিন পাবেন অভিযোগকারী পক্ষের শুনানির সুযোগ দেওয়া হলে। অভিযোগকারী পক্ষের শুনানির সুযোগ না দিলে জামিন পাবেন না। 1 নম্বর, অভিযোগকারীর পক্ষের শুনানির সুযোগ না দিয়ে জামিন পাবেন না, অভিযোগকারীর পক্ষের শুনানির সুযোগ না দিয়ে জামিন পাবে না। 2 অভিযোগকারী তিনি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে। যার নামে অভিযোগ হয়েছে এই অভিযোগকারী দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে, আদালতের নিকট বা ট্রাইব্যুনাল নিকট যদি মনে হয় তাহলে তাকে জামিন দেবে না। ট্রাইব্যুনাল নিকট মনে হয়েছে 2 নম্বরে, ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয়েছে যার নামে অভিযোগ হয়েছে ইনি আসলেই দোষী বা আসলেই অপরাধ করছে, তাহলে আদালত তাকে জামিন দেবে না। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি যদি উক্ত ব্যক্তি নারী বা শিশু হন, ওই আসামি যদি নারী বা শিশু বা শারীরিক অসুস্থতা হয়, যদি আসামি নারী বা শিশু বা শারীরিক অসুস্থ হয়, সেই ক্ষেত্রে আদালত যদি মনে করে একে জামিন দিলে, এই আসামিদেরকে জামিন দিলে, এই অসুস্থ ব্যক্তি নারী ও শিশুকে যদি জামিন দেয় তাহলে এই বিচার কাজে কোনো প্রভাব বিস্তার করবে না বা কোনো ট্রাইব্যুনালের কোনো অসুবিধার সৃষ্টি হবে না, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল জামিন দিতে পারে। তিনি কি বলছে, যদি কোনো নারী বা শিশু বা অসুস্থ ব্যক্তি, 3 জনের নাম করেছে, নারী, শিশু বা অসুস্থ ব্যক্তি, এই ব্যক্তিদের জামিন দেবে, কিন্তু এই ব্যক্তিরা এই বিচার কাজে কোনো প্রভাব বিস্তার করবে না বা কোনো সমস্যার সৃষ্টি করবে না, সেই ক্ষেত্রে জামিন দেবে। নাম্বার 4, 1, 2, 3 এবং নাম্বার 4,
যদি আর ট্রাইব্যুনাল নিকট মনে হয় কোনো ব্যক্তিকে জামিন প্রদান করলে এই বিচার কার্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, ন্যায় বিচারের কোনো বিঘাত সৃষ্টি হবে না, ন্যায় বিচার করতে কোনো সমস্যার সৃষ্টি হবে না, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল জামিন প্রদান করবে। যদিও সূচি বলার কথা, সূচি বলতে যে কারণ খুব দামি আইন, আমাদের এই এই নারী ও শিশুটা অনেক দামি। আমার সময় লাগলো, আপনাদের সময় লাগলো, থাকেন, তারপরে কাজে লাগবেন। এইগুলো আপনারা নোট আকারে লিখবেন, বইতে বসে বসে, বাসায় বসে বসে দেখবেন। অনেক শর্ট করে বলতেছি, লেখলে আপনার মুখস্থ হয়ে যাবেন এবং বেশি পড়া লাগবে না। আর বই দেখতে গেলে আর শীট গেজেট দেখতে গেলে আপনি আড়া ফেলাবেন। অনেকবার পড়ার পরে আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, এ আমার বিশ্বাস। এরপর আছে বিচারের পদ্ধতি, নতুন আলোচনা। আজকে ব্যাখ্যামূলক আলোচনা। 20 ধারা হলো বিচারের পদ্ধতি। সংক্ষেপও বলা যায়, অনেক বড় করেও বলা যায়। আমি একটু বেশি করে বলি কারণ এমসিকিউ গুলো আছে। প্রথমে এমসিকিউ করে বলি। 20 মিনিট হয়তো আপনাদের সাথে 3টে আইন পড়বো। এই বিচার পদ্ধতি কিভাবে হবে? নারী ও শিশু নির্যাতন দমন আইনের আমরা তদন্ত পাইছি, আমরা অপরাধ আমলে নিয়ে যাবেন কিভাবে দিতে হয় সেটা পাইছিলাম। এখন আছি বিচারের পদ্ধতি। আসেন, বিচার পদ্ধতি কিভাবে হবে। এখানে যে দিনক্ষণ কব, এই দিনক্ষণগুলো খেয়াল করবেন। এটা কিন্তু এমসিকিউ। আমি এখন গেজেট সামনে নিয়ে আসি। গেজেটে পরিবর্তন এবং পরিমার্জন আসছে, খেয়াল করবেন। আমি কিন্তু গেজেট আর আমার লেখা 3টে দেখে দেখে বলবো, কারণ মুখস্থ আমার এখনো হয় নাই। পূর্বের গুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে, আপনাদের পড়া দিতে সেটা মিলে ফেলাইছি। এরকম করলে আপনিও মিলাতে পারবেন ইনশাল্লাহ। তাহলে বিচারের পদ্ধতি সংক্ষেপে একবার বলি। বিচারের পদ্ধতি 1 নম্বরে খেয়াল করবেন। এই আইনিকে বিচারের পদ্ধতি হয়েছে কি? 1 নম্বর, এই আইনের অপরাধ হলে, এই আইনের যখন অপরাধ সংগঠন হবে, এই আইনের অপরাধের বিচার এই নারী ও শিশু নির্যাতন দমন আইন 26-এর ক যে ট্রাইব্যুনাল গঠন হবে, এই ট্রাইব্যুনালের বিচার হবে। 1 নম্বরে বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আমরা সামনে পাবো 26-এর ক। এখানে ট্রাইব্যুনাল কিভাবে গঠন হবে বিস্তারিত আলোচনা আছে। এই ট্রাইব্যুনালই বিচার করা লাগবে, অন্য কোনো আদালতে বিচার হয় না। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধের বিচার ট্রাইব্যুনালে হয়। তাহলে এই ট্রাইব্যুনাল কোথায় পাবেন? এই আইনের 26 এবং 26-এর ক দ্বারা ট্রাইব্যুনাল সম্পর্কে বলা আছে কিভাবে গঠন হবে, সেই ট্রাইব্যুনালে বিচার হবে। 1 নম্বর। 2 নম্বর, ট্রাইব্যুনালে মামলার শুনানি শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত প্রতি কার্য দিবসে চলবে। তাই ট্রাইব্যুনালে যেদিন মামলা শুরু হলো, এই কবে ট্রাইব্যুনালে কোন দিন থেকে শুরু হলো? ট্রাইব্যুনালে মামলার শুনানির শুরু হইলে, শুনানি শুরু হয়, মামলা কিন্তু শুনানি হয়, ওই শুনানির শুরু থেকে এর পরবর্তী প্রতি কার্য দিবসে একটানা চলবে। এই কার্য দিবসে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটানার কার্যক্রম চলমান থাকে। প্রতি কার্য দিবস, প্রতিদিন না। শুক্র শনিবার বন্ধ, ঈদের বন্ধ, পুজোর বন্ধ, গরমের বন্ধ, শীতকালীন বন্ধ, এগুলো বাদ। তাহলে কি? প্রতি কার্য দিবস। খেয়াল করবেন, কার্য দিবস হলো অফিস খোলা থাকা দিন। অফিস খোলা থাকা দিনকে কার্য দিবস বলা হয়। তাহলে 1 নম্বরে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধের বিচার ট্রাইব্যুনালে হবে। 26 এবং 26-এর কয় গঠিত ট্রাইব্যুনালে হবে। 2 কি বলছে? নারী এই মামলা শুনানি হওয়ার পর থেকে, 2 নম্বরে এই মামলার শুনানি হওয়ার পর থেকে পরবর্তী প্রতি কার্য দিবসে চলবে। মামলার শুনানির পরবর্তী প্রতি কার্য দিবস চলমান থাকবে। নাম্বার 3, বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হইতে, মামলার প্রাপ্ত তারিখ হইতে 180 দিনের মধ্যেই ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ করতে হবে। এটা মনে হয় কার্য দিবস আছে, আমি দেখে নেই। 3 নম্বর, কার্য দিবস হবে, বললাম না কার্য দিবস হবে। 180 কার্য দিবস। এমসিকিউ আসবে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অপরাধের বিচার কত দিনের মধ্যে শেষ করতে হবে? 180 দিন, 180 কার্য দিবস, 280 দিন, 280 কার্য দিবস। এই যখন আপনি দিন আর কার্য দিবস যখন গুলা ফেলাবেন তখন এমসিকিউ বাতিল। 180 কার্য দিবস। নারী ও শিশু নির্যাতন দমন আইন অপরাধের বিচার 180 কার্য দিবসের মধ্যে শেষ করবে। এই কার্য দিবস কবে হবে? মামলার প্রাপ্তির তারিখ হইতে, মামলা প্রাপ্তির বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হইতে শুরু হবে এই কার্য দিবস। তাহলে মামলা এমসিকিউ, কবে থেকে কার্য দিবস শুরু হয়? বিচারের কার্যক্রমের বিচারের জন্য মামলার প্রাপ্তির তারিখ হইতে, বিচারের জন্য মামলার প্রাপ্তির তারিখ হইতে কত দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে? এমসিকিউ,
180 কার্য দিবস, 180 কার্য দিবস, আগের বইতে দিন, এই জন্য গেজেট পাশেই রাখছি। এরপরে আসেন 3-এর ক, নতুন আসছে, 3-এর ক নতুন, 3-এর ক নতুন, 20-এর 3-এর ক, 20-এর 3-এর কতে নতুন বই গেজেট দেখে নেই, দাঁড়ান। 20-এর 3-এর ক, 20-এর 3-এর কতে হচ্ছে নতুন ধর্ষণ, মনে পড়ছে, ধর্ষণ সংক্রান্ত মামলার বিচার, ধর্ষণ সংক্রান্ত এই নারী ও শিশু নির্যাতন দমন আইন আপনারা জানেন 9 ধারা ধর্ষণ, আলাদা স্পেশালি বলছে এই ধর্ষণের অপরাধের বিচার 4 থেকে 14 পর্যন্ত গুলো অনেকগুলো অপরাধ পাইছি। কিরকম পাইছি? 4 থেকে প্রথমে হচ্ছে দহনকারী, ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা 4, তারপর 7-এ বলছে মুক্তি কি নারী ও শিশু অপহরণ, 8-এ মুক্তিপণ, 9-এ ধর্ষণ, 9-এর কথা বলতেছে। তাহলে 10-এর অপরাধ আছে, 11 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে। কিন্তু আমাদের এখানে বলছে সংশোধনী খেয়াল করবেন 3, 20-এর 3-এর ক, 20-এর 3-এর কত বলছে যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এটা ধর্ষণের অপরাধ হয়, ধর্ষণের অপরাধ হয়, ধর্ষণের অপরাধ হলে 90 কার্য দিবসের মধ্যে বিচার সম্পূর্ণ করতে হবে, 90 কার্য দিবসের মধ্যে বিচার সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা কি পেলাম? 3-এ পাইছিলাম নারী ও শিশু নির্যাতন অপরাধের বিচার মামলা দিন শুরু হবে ওই দিন থেকেই মামলা বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ, বিচারের জন্য মামলার প্রাপ্তির তারিখ হইতে 180 কার্য দিবস, 180 কার্য দিবস। এখান থেকে আবার ভাগ করে নিয়েছে ধর্ষণ অপরাধ 3-এর ক, 3-এর ক, ধর্ষণ অপরাধের বিচার 90 কার্য দিবসের মধ্যে করা লাগবে, ধর্ষণ অপরাধের বিচার 90 কার্য দিবসের মধ্যেই করা লাগবে, এইটা আইনের ব্যাখ্যা। তাহলে খেয়াল রাখবেন 90 কার্য দিবস হলো ধর্ষণ, 180 কার্য দিবস অন্যান্য অপরাধের বিচার, 180 কার্য দিবস অন্যান্য কার্য দিবসের বিচার। এই অপরাধ ওই অপরাধের শুনানির পর থেকে, এই অপরাধের শুনানির পর থেকে প্রত্যেক কার্য দিবসে চলমান থাকবে, প্রত্যেক কার্য দিবসে চলমান থাকবে। এটা এমসিকিউ, আমি বারবার বলতেছি, শুনবেন, দেখবেন এমসিকিউ কমসে কম সামনের শুক্রবারে নেব 70 থেকে 80 ওই আইন বাদ, যতগুলো হবে নারী ও শিশুতে এমসিকিউ আমি সর্বোচ্চ করে আপনাদের সামনে দেবো, আপনারা এমসিকিউ করবেন। আমি ওই জন্য বারবার বলতেছি এমসিকিউ খেয়াল করবেন। তাহলে নারী ও শিশু নির্যাতন অপরাধের 3-এর ক ধর্ষণের জন্য যদি বিচার হবে কয় কার্য দিবস? 90 কার্য দিবস, ধর্ষণের বিচার 90 কার্য দিবস। আবার সামনে পাবেন ধর্ষণের বিচার কিন্তু টায়ারিং ক্যামেরায়, এটাকে বললাম স্পেশালি এই আইনের ভিতরে আছে মাদক দ্রব্য টায়ারিং ক্যামেরা বা রুগ্ধতার কক্ষে বিচার হয়। কি হলো? মনে আছে বলছে ফোনটা তো বিরক্ত করবে না। চার নম্বর সংশোধনী আছে, 4 নম্বরের সংশোধনী আছে, আমি গেজেট দেখে নিই আপনাদের। 4 নম্বরের সংশোধনী 20-এর 4, 20-এর সংশোধনী আছে, উল্লেখিত সময়ের মধ্যে মামলা বিচার কার্য সমাপ্তি ট্রাইব্যুনাল যদি এই সিদ্ধান্ত উপনীত হয় যে সময়ের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ না হওয়ার জন্য কোনো সরকারি কর্মকর্তা দায়ী, তাহলে উক্ত দায়ী ব্যক্তির অদক্ষতা এবং অসৎ আচরণ বলিয়া বিবেচিত হইবে এবং এই অদক্ষতা এবং অসৎ আচরণ বলিয়া গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করা হবে। উপযুক্ত ক্ষেত্রে চাকরির বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, আমি একটু সামনের আলোচনা করি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4-এ এই যে মামলার বিচার কার্যক্রম চলতেছে, এখানে বিভিন্ন লোক দায়িত্বে আছে। এক আছে পুলিশ তদন্ত করে, পুলিশ ছাড়াও আপনারা জানেন মামলার তদন্ত অন্য কোনো ব্যক্তিও করতে পারে। এখানে দেখবেন অন্য কোনো ব্যক্তির কথা উল্লেখ আছে, সামনে যা পাবো, অন্য কোনো ব্যক্তিও এই তদন্ত করতে পারে আদালত যদি নির্দেশ দেয়। এছাড়াও এই ডাক্তার কিন্তু এর সাথে যুক্ত আছে। ডাক্তার যখন ধর্ষণকারী ডাক্তারের কাছে যায়, যদি তিনি সঠিক মতো তার সেবা না দেয়, তাহলে ওই ডাক্তারের বিচারের আওতা আনা যায়। এছাড়া সরকারি কর্মচারী কারা? বিচারকরাও যদি গাফলতি করে, তাদেরও কথা বলা হয়েছে। শুধু আমরা পুলিশ আমাদের কথা যে বলছে তা না, এখানে সবার কথাই বলছে। যদি পুলিশের গাফলতি থাকে, পুলিশের বিচার করা হবে বা ওই বাস্তবিক গোপন প্রতিবেদন দেওয়া হবে। এছাড়াও যদি ম্যাজিস্ট্রেট, জজ, যারা বিচার কার্যক্রমে ট্রাইব্যুনালে যুক্ত, তারাও যদি কোনো গাফলতি পায় সরকার, যাদের কারণে বিচার কার্যক্রম সঠিক সময় শেষ হয় নাই, এবং সরকারি পিপি থাকে, দেখবেন পিপিদের বিরুদ্ধে ব্যবস্থা আছে, সামনের আইনি পাবো।
এইখানে ব্যাপক আলোচনা করার কারণ এখন মনে পড়ছে, যদি ওই দিন মনে না পড়ে তখন আপনি এমসিকিউ ভুলে যাবেন। এই যখন যেটা মনে পড়ে সেটা বলবো, মনে করবেন না যে এর ভিতর তো এই পড়াটা নাই, আমার এখন মনে পড়ছে। তাহলে সামনে আমরা কাদের পাচ্ছি? এখন পুলিশ। এই তদন্ত কিন্তু পুলিশ করে। আপনারা ফৌজদারি কার্যবিধি জানেন, তদন্ত কিন্তু অন্য কোনো ব্যক্তিও করতে পারে। এই নারী ও শিশুতেও তাই আছে। তদন্ত যদি আদালত বা ট্রাইব্যুনাল নির্দেশ দেয় তাহলে অন্য কেউ তদন্ত করতে পারে। তাহলে সরকারি কর্মচারী সে করলো, এছাড়াও এর সাথে জজ ম্যাজিস্ট্রেট জড়িত, এছাড়াও সরকারি পিপিরাও জড়িত। এদের কোনো কারণে যদি গাফলতি পরিলক্ষিত হয়, বিশের চারই আবারও বলি উল্লেখিত সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত করিবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি সিদ্ধান্ত উপনীত হয় যে নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ না হওয়ার জন্য কোনো সরকারি কর্মকর্তা দায়ী, তাহলে উক্ত দায়ী ব্যক্তির অদক্ষতা এবং অসৎ আচরণ বলিয়া বিবেচিত হইবেন এবং উক্ত অদক্ষতা এবং অসৎ আচরণ তার বাৎসরিক গোপন যে আমাদের যে এশিয়ার থাকে তাতে লিপিবদ্ধ করবে এবং ক্ষেত্র বিশেষ চাকরির বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এটা 4। 5 খেয়াল করেন, বিশের 5 কোনো মামলা বিচার শেষ না করিয়া যদি ওই স্থানের বিচারক বা ট্রাইব্যুনালের যিনি বিচারক ওনার যদি বদলি হয় তখন কি করবেন? খেয়াল করেন, সুন্দর কথা। 5 বলছে যদি কোনো বিচার কার্যক্রম চলাকালীন সময় ট্রাইব্যুনালের বিচারকের বদলি হলো, তার হলে কি হবে? তার বদলি যে বিচারক আসলো তিনি তার ওই স্থান থেকে, উনি যে স্থানে রেখে গেছেন সেই স্থান থেকে বিচার কার্যক্রম পরিচালনা করবে। সংক্ষেপে শর্ট করে কই, যতখানি বই পড়ার সময় নেই। 5 বলছে যেটা নতুন সংশোধনে নেই সেটা না দেখেই বলা যায়, আর যেটা সংশোধনে আছে ওটা দেখা লাগে। তাহলে 5 কি বলছে? বিচার কাজ শেষ না করার পরেই পূর্বে যদি বিচারকের বদলি হয় সেই ক্ষেত্রে তার পরবর্তী বিচারক যিনি স্থলাভিষিক্ত হবেন তিনি তার রেখে যাওয়া কাজের থেকেই তার কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু ন্যায় বিচারের স্বার্থে তবে শর্ত থাকে, ন্যায় বিচারের স্বার্থে যদি বিচারক কোনো সাক্ষীর সাক্ষ্য পুনরায় গ্রহণ করার অপরিহার্য বলে মনে করেন তাহলে তিনি তার সাক্ষ্য পুনরায় গ্রহণ করতে পারেন। এমসিকিউ বিচারকের বদলি হলে পরবর্তী বিচারক কোথা থেকে শুরু করবেন? তিনি যে স্থানে রেখে গেছেন সেই স্থান থেকে শুরু করবেন। বিচারক যদি বদলি হয় পরবর্তী বিচারক যিনি নিয়োজিত হবেন তার রেখে যাওয়া স্থান থেকে বিচার কার্যক্রম পরিচালিত হবে। তাই ন্যায় বিচারের স্বার্থে নতুন বিচারক কি করবেন? পুনরায় যদি কোনো সাক্ষীর সাক্ষ্য নিতে পারেন না, ক ভাই কোনোটি না, বলবেন অবশ্যই সাক্ষী নিতে পারেন। তিনি ন্যায় বিচারের স্বার্থে যুক্তিযুক্ত মনে করলে পরবর্তী কোনো যে সাক্ষী দিয়ে গেছে তাকেও তলব করে আবার সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এলো 5 চলে গেল, 20-এর 5 রিভিশনে যাব না, তাহলে মেলা দেরি হবে। 6 নাম্বার 6 বলছে কি কোনো ব্যক্তিকে আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল স্বীয় বিবেচিত উপযুক্ত বলে মনে করেন। 9 দ্বারা বলছে 20-এর 6 বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি ট্রাইব্যুনাল মনে করে বা কোনো নারী যদি, আমাদের পরিমণি দেখেন কিছুদিন আগে অভিযোগ করছিল যে আমার রুদ্রতার কক্ষে করা লাগবে, আমার বিচার রুদ্রতার কক্ষে বা গোপন আমি বলতে পারতেছি না। নারী যখন তার ধর্ষণের বিচার প্রকাশ্যে আদালত কিন্তু খোলা বা উন্মুক্ত থাকে, সেখানে সে বলতে অনীহা প্রকাশ করতে আমি বলবো না, তখন আদালত কি বলবে? রুদ্রতার কক্ষে বা ট্রায়ালিং ক্যামেরায় তার এই বিচার কার্যক্রম পরিচালনা করবে। 6 বলছে রুদ্রতার কক্ষে, ট্রায়াল ইন ক্যামেরা ইংরেজি ভাষা। তাহলে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারার অপরাধের বিচার যদি কেউ বলে যে আমার এই বিচারটা রুদ্রতার কক্ষে করা লাগবে, তাহলে আদালত বা স্বীয় বিবেচনা মনে করলে আদালত যদি মনে করে না এই বিচার আমরা রুদ্রতার কক্ষে করব গোপন বা ট্রায়াল ইন ক্যামেরায়, তাহলে তা করা যাবে। 6 বলছে কোন বিচার? ধর্ষণের বিচার, 9 ধারার বিচার। তাহলে 4-এর বিচার, তারপরে 11-এর বিচার, 7-এর বিচার, 8-এর বিচার, তারপরে 12, 13, 14 এগুলো কিন্তু রুদ্রতার কক্ষে হবে না। 9 ধারা মনে রাখবেন, 9 ধারা স্পেশালি ধারা, পূর্বে ওটা পড়ছি 9 ধারার বিচার 90 কার্য দিবস হবে যদি ধর্ষণের বিচার হয়, আর অন্য বিচার হবে 180 কার্য দিবস। আর এখানে পড়লাম 6 কি এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারার বিচার রুদ্রতার কক্ষে হবে। ট্রায়ালিং ক্যামেরা রুদ্রতার কক্ষে
সাইলেন্ট ক্যামেরা, বারবার বলি বিরক্ত হবেন না। ওই পরীক্ষার দিন মনে করবেন আর হাসবেন, আল্লাহ যদি বিজয় এনে দেয় যে এই এমসিকিউর কথা তো বারবার বলতো, লোকটা বারবার পেশাল পারলেও আপনার কল্যাণে পারি। এরপরে 7 ধারা আছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো শিশু অপরাধ করে ফেলায় তার বিচার হবে শিশু আইন 2013, তার বিচার হবে শিশু আইন 2013। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাথে বলছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো অপরাধ কোনো শিশু করে, শিশু কাকে বলে? শিশু কিন্তু 18 বছরের নিচে শিশু, আর এই নারী ও শিশুটি 16 বছরের নিচে সবাই শিশু। তাহলে যখন এই নারী শিশু বিচার হবে, যখন এই 16 বছরের নিচে বা 18 বছরের নিচে পড়ে যাবে, তখন তার বিচার শিশু আইন 2013 অনুসারে ওই আইনি করা লাগবে, তার এই আইনি করা যাবে না। আর একটা কথা বলি শিশু আইনের, এটা শিশু আইনের কথা। শিশু আইনে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, খুন করুক, ধর্ষণ করুক, মার্ডার করুক, চুরি করুক, ওর বিচার করার পরে ওর যে শাস্তি হয়, ওই শাস্তি ভোগ করার পরে দেখেন আমাদের চাকরি হওয়ার সময় যদি আমরা কারাদণ্ডে দণ্ডিত হই, তাহলে কিন্তু চাকরি হয় না। কিন্তু এই ব্যক্তি যে শিশু যে অপরাধ করার পরে তার শাস্তি ভোগ করছে, ওইটা তার জীবনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, ওইটা তার লেখা যাবে না, ওইটা শিশু আইনি পাবেন। তেমন মনে করলে বলে দিলাম। তাহলে শিশুর ওই কথাটা, ওই ভেরিফিকেশন গেলে যে ও মামলা কাটছিল, ও খুন করছিল না, ওর কথাটা বলা যাবে না, সে শিশুকালে করছে, ওগুলো বাদ। এরপর আসে 8, কোনো নারী বা শিশু নিরাপত্তা হেফাজতে রাখিবার জন্য আদেশ প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত নারী বা শিশুর কল্যাণ বা স্বার্থ রক্ষাতে তার মতামত গ্রহণ করবেন। 9 বলছে, দেখবেন শিশুকে নিরাপদ, শিশু বা নারীকে সেফ হোম বলে বা নিরাপদ হেফাজতে রাখার জন্য ট্রাইব্যুনাল যদি মনে করেন যে ওকে রাখার দরকার, তবে অবশ্যই ওই নারী বা শিশুর মতামত গ্রহণ করবে। ট্রাইব্যুনাল যদি কোনো নারী বা শিশুকে হেফাজতে রাখে, কার মতামত গ্রহণ করবে? পিতামাতা, আইনানুগ অভিভাবক, বা তার আইনানুগ কোনো প্রতিনিধি, বা ওই নারী ও শিশুর মতামত দেবেন, ওই নারী ও শিশুর মতামত গ্রহণ করবে। ট্রাইব্যুনাল কার মতামত গ্রহণ করবে? ওই নারী এবং শিশুর মতামত গ্রহণ করবে। কোথায় রাখার জন্য? বাপ মায়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, স্বামীর কাছে, বা নিরাপদ হেফাজতের জন্য রাখার জন্য নিরাপত্তার হেফাজতে রাখার জন্য ওই করবে, মতামত গ্রহণ করবে। কিসের জন্য মতামত গ্রহণ করবে? নিরাপদ হেফাজতে রাখার জন্য। কার অনুমতি নেবে? ওই নারী ও শিশুর অনুমতি নেবে। এমসিকিউ আর ছোট প্রশ্ন, এগুলো মনে রাখবেন, আর এগুলো ছোট ছোট করে পড়বেন, আমি ছোট ছোট করে বলছি। তাহলে 8-এ কি বললেন? 8-এ বলবেন হচ্ছে লেগে নারী ও শিশুকে হেফাজতে রাখার জন্য ট্রাইব্যুনাল বা ক্ষেত্র বিশেষ আদালত ওই নারী ও শিশুর মতামত গ্রহণ করবেন। ছোট লাইন। আর এখানে আছে 3 লাইন। এরপর আছে নতুন আছে 9টা আমি গেজেট দেখে নেই, 9 গেজেট দেখে নেই। 20-এর 9 হলো গেজেট দেখতে হবে। 20-এর 9 গেজেট দেখে বলি। ধর্ষণ মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে মেডিকেল সার্টিফিকেট এবং পারস্পরিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার কার্য সম্পূর্ণ করতে পারেন। সংশোধনী 2025, 20-এর 9 সংশোধনী 2025। এইখানে কিন্তু পুরাতন বইতে পাবেন না, গেজেটে পাবেন, আর নতুন বই যারা কিনছেন তারা পাবেন। 9 20-এর 9-তে কি বলছে? ধর্ষণ মামলার ক্ষেত্রে, অন্য কোনো মামলার 9 নারী ও শিশুদের 9 দ্বারা ধর্ষণের যে ক্ষেত্র, ধর্ষণ মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ওসিসি আছে, কিন্তু আপনারা জানেন ওসিসি আছে, ওসিসি থেকে রিপোর্ট দেয়, ওই সার্টিফিকেট বা পারস্পরিক সাক্ষীর উপর, পারস্পরিক যারা দেখাশোনা করছে ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন। শেষ হয়েছে। আরেকবার যদি বলি তাহলে ক্লাস অনেক বড় হবে, আমি অন্যটা বলি। এবার আছে কাল, এরপর সূচি যখন বলতে থাকবো এরকম, তখন আল্লাহ দিলে পারে 20 ধারার এই ছোট ছোট করে আবার বলবো। এখন আসেন 21, আসামির অনুপস্থিতি বিচার। নতুন ধারা, আসামির অনুপস্থিতি বিচার আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়ছি। অনেকেই বলতে পারেন প্রথমে সমন, তারপরে পরোয়ানা, তারপরে হুলিয়া, তারপরে কোরক, তারপরে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন, এরপরে বিচার। কিন্তু যে ব্যক্তি একবার আদালতে হাজির হয়ে যায়, জামিনে যা পলাতক থাকে, ওর জন্য আর এই কার্যক্রমগুলো করা লাগে না, তার অনুপস্থিতি বিচার কার্যক্রম চলমান থাকে। আর এই আসামির অনুপস্থিতি বিচার কোন আসামি? যে আসামি গ্রেপ্তারি করা যায় না, বা গ্রেপ্তার কখনো হয় নাই, কখনো আদালতে জামিন হয় নাই, এই আসামির অনুপস্থিতি বিচার নারী ও শিশু নির্যাতন দমন আইন 20-এর 21 নম্বর দ্বারা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আসে।
এত সময় যাই পড়াইছি এইটা মাঝে মাঝে আসে। আসামির অনুপস্থিত বিচার, সাক্ষী উপস্থিত। এখন আমি বলি, ছোট ছোট করে বলি, মেলা কিছু লেখার ভিতরে, গেজেটের ভিতরে। এই আসামির অনুপস্থিত ব্যক্তির বিচার হচ্ছে কি, ফৌজদারি কার্যবিধির যে 87, 88, 339 খ, এগুলো বাদ দেন, ওগুলো তো নারী শিশু হিসাব আলাদা। যদি অভিযুক্তকারী গ্রেপ্তার হয়, অভিযুক্ত ব্যক্তি যার নামে অভিযোগ আছে, ইনাকে গ্রেপ্তার করা যায় না, ইনি পলাতক আছে, আত্মগোপন করছে, গ্রেপ্তার করা সম্ভব না, কিন্তু ইনার অনুপস্থিতি বিচার করা যাবে। ইনার অনুপস্থিতি কিভাবে বিচার করা যাবে? কেন? ট্রাইব্যুনাল অভিযোগপত্রে গৃহীত হইবার তারিখ হইতে, ট্রাইব্যুনালে যেদিন অভিযোগপত্র পাবে ওই তারিখের থেকেই বিচার কার্যক্রম শুরু হবে। পরবর্তী 20 দিনের মধ্যে, পরবর্তী 20 দিনের মধ্যে যদি অনুপস্থিত বা পলাতক থাকে, তাহলে ট্রাইব্যুনালের কাছে যখন এই অভিযোগপত্র জমা হয়, আমাদের চার্জশিট যখন জমা হয়, এই জমা হওয়ার পরবর্তী 20 দিন এই লোক হাজির করতে পারে নাই, পুলিশও পারে নাই, অন্য কোনো ব্যক্তিও গ্রেপ্তার করতে পারে নাই, উনি সরাসরি আদালতে হাজির আনে বা জামিনও নেনে, এই ব্যক্তি আদালতের দ্বারে ছোঁয় আসেনি। এই অনুপস্থিত থাকা ব্যক্তির ট্রাইব্যুনাল অভিযোগপত্রে গৃহীত হইবার তারিখ হইতে পরবর্তী 20 দিনের মধ্যে, আগে ছিল অন্য তারিখ, ওই তারিখ মনে রাখবেন না, 20 দিন মনে রাখবেন। 20 দিনের মধ্যে যদি অনুপস্থিত বা পলাতক ব্যক্তির হাজির করিবার নিমিত্তে, হাজির করবে কিভাবে? তথ্য প্রযুক্তির মাধ্যমে। যদি তথ্য প্রযুক্তি থাকে, এখানে নতুন সংশোধনী, তথ্য প্রযুক্তির মাধ্যমে। এর মধ্যে যদি উপযুক্ত মনে না করে, অন্য কোনো মাধ্যমে যদি না পারে, তথ্য প্রযুক্তি বা অন্য কোনো মাধ্যমে একে উপস্থিত করার জন্য কার্যক্রম চালাবে। তাতেও আদালত পারল না, তখন একটি জাতীয় বাংলা পত্রিকা, একটি বাংলা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেবে, একটি বাংলা দৈনিক জাতীয় পত্রিকা বা খবরের বিজ্ঞাপন দেবে যে আপনি অমুক দিন হাজির হন। আগে ছিল 2টে, এখন আছে একটা। সংশোধনী আছে একটা জাতীয় পত্রিকা, পত্রিকাকে কিন্তু জাতীয় হতে হবে। পত্রিকা 2 ধরনের, আপনারা জানেন কি জানেন? পত্রিকা 2 ধরনের হয়, একটা কেন্দ্রে, এটা জাতীয়, এটা হচ্ছে স্থানীয়। সাধারণত প্রত্যেক জেলায় স্থানীয় পত্রিকা থাকে, আর আমাদের যায় দিন, প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, তারপরে যুগান্তর, এরকম বহুত পত্রিকা আছে, এলো জাতীয় পত্রিকা। আর আমাদের খুলনা আছে পূর্ব অঞ্চল, আমার দেশ, জন্মভূমি, এবং আপনাদেরও বিভিন্ন জেলায় বিভিন্ন পত্রিকা আছে, ওইগুলোর স্থানীয় পত্রিকা। স্থানীয় পত্রিকায় দিলে হবে না, জাতীয় একটা পত্রিকায়। MCQ, কোন পত্রিকা হতে হবে? স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা, ব্যাপক প্রচারের এলাকায় বেচা কিনা হয় এই পত্রিকা, উপরের সবগুলোই। এলাকায় ব্যাপক বেচা কিনা হয়, এটি দেওয়া যাবে না। কম বেচা কিনা হোক, সেটা হচ্ছে জাতীয় হতে হবে। তাহলে জাতীয় পত্রিকা। ট্রাইব্যুনাল অভিযোগ গৃহীত হওয়ার কত দিনের মধ্যে যদি অনুপস্থিত থাকে? 20 দিনের মধ্যে। ট্রাইব্যুনালে অভিযোগ হওয়ার কতদিনের অনুপস্থিত থাকবে? 20 দিন। ট্রাইব্যুনালে অভিযোগ হওয়ার কতদিন অনুপস্থিত থাকবে? MCQ 20 দিন। 20 দিনের মধ্যে তাকে কিভাবে হাজির করা হবে? তথ্য প্রযুক্তির মাধ্যমে। কোন কোন মাধ্যমে? তথ্য প্রযুক্তির মাধ্যমে। উপযুক্ত অন্য কোন তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যম, তথ্য প্রযুক্তির যে কোনো মাধ্যমে তাকে হাজির করা হবে, অথবা একটি বাংলা পত্রিকায়, জাতীয় বাংলা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে তাকে হাজির করা হবে। আমি সংক্ষেপে বলি। 1 নম্বর হচ্ছে কি, যে ব্যক্তি আদালত আসামির অনুপস্থিতি বিচার করবেন কিভাবে? MCQর জন্য এতখানি চিল্লালাম। 1 নম্বরে লিখবেন, যে লোক কখনো আদালতে হাজির হয় নাই বা অনুপস্থিত আছে, আদালতে অভিযোগপত্র দাখিল করার 20 দিনের মধ্যে যদি হাজির না হয়, তাহলে একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। একটা জাতীয় পত্রিকায় বা তথ্য প্রযুক্তির মাধ্যমেও তাকে হাজির করা যায় নাই, তখন একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেবেন। এই ব্যক্তি হাজির হবেন, এবং এই ব্যক্তি যদি ট্রাইব্যুনালে হাজিরা জামিন নিয়ে যায়, তাহলে তার জন্য কিন্তু আর এই টিজ্ঞাপনের প্রয়োজন হয় না। যে ব্যক্তি একবার ট্রাইব্যুনালে হাজিরা জামিন নিয়েছে, তার জন্য কিন্তু এই পত্রিকায় বিজ্ঞাপন, তথ্য প্রযুক্তি 20 দিন, এগুলো তার জন্য না। যে ব্যক্তি হাজিরা নেই তার জন্য। 21 কর সংশোধনী দিয়েছে, তাহলে 2-21 ক, 3 একবারেই মারি যাবো। আগে ছিল 21, আমরা অনুপস্থিতি পড়ছিলাম ক, খ, গ। ক
ক খ গ 1 2 3, তা আপনারা আমি 3টে করে আবার ছোট করে বলি। আসামির অনুপস্থিতি বিচার কি? আসামি যদি আদালতে অনুপস্থিত থাকে তার অভিযোগপত্র দাখিলের পর প্রথমে 1 নম্বর রাখবেন, সে যদি 20 দিনের মধ্যে অনুপস্থিত থাকে, ঠিক আছে। তো তারপরে 2 নম্বর রাখবেন, তথ্য প্রযুক্তি বা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবে। এই সময়ের মধ্যে যদি হাজির না হয় তাহলে তার অনুপস্থিতির মধ্যেই বিচার কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসেন 22, ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো ব্যক্তির যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। 22 ধারার মধ্যে দিয়ে শেষ করবো, 45 আছে, আর 5 মিনিট লাগবে না, সাথে থাকে। 22 ধারা আসলে কি? 22 ধারা সংশোধনী আছে, বুঝছেন? 22 ধারা সংশোধনী ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণ। আপনারা জানেন এই 164, এটা কিন্তু আমরা এক ফৌজদারি কার্যবিধির 164 মানে 164 জবানবন্দি কিন্তু সাধারণত আদালত ইসে বসেই নেয়, তার এজলাসে বসেই নেয়, কোর্টে যায় নেওয়া হয়, আমরা যেটা কোর্ট বলি। আর আদালত তো শ্রেণী, আদালত যে কোনো জায়গায় বসতে পারে, সেটাই আদালত। যেখানে সাক্ষ্য গ্রহণ এবং বিচার কার্যক্রম পরিচালনা করা হয়, তো সেটাই আদালত, ঠিক আছে। আর এইখানে কি বলছে? জবানবন্দি গ্রহণ 1 নম্বরে বলছে, 1 নম্বরে বলছেন অপরাধের তদন্তে কোনো পুলিশ কর্মকর্তা, অপরাধের তদন্তে কোনো পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো কর্মকর্তা। এই দেখেন, পুলিশ কর্মকর্তা তদন্ত করবে, আমি বলছি না, অন্য কোনো কর্মকর্তাও তদন্ত করতে পারে। আসামি ধৃত হইলে আসামিকে দ্রুত ঘটনা নিজ চোখে দেখেছে, আসামি ধৃত হয়েছে বা গ্রেপ্তার হয়েছে, তিনি নিজ চোখে ঘটনা সম্পর্কে দেখেছেন, বা কোনো ব্যক্তি জবানবন্দি অপরাধ বিচারের স্বার্থে অপরাধ বিচারের সময় অবিলম্বে যদি এই জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন হয়, তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট এই তদন্তকারী কর্মকর্তা লিখিতভাবে বা অন্য কোনোভাবে অনুরোধ করবেন। এখন আসেন জবানবন্দি কিভাবে নেবেন। এই তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করছে বা কোনো মাধ্যমে জানছে, অমুক ব্যক্তি এই ঘটনা সম্পর্কে জানে বা দেখেছে, এই নারী ও শিশু নির্যাতনের অপরাধ সম্পর্কে তিনি জানেন বা দেখেছেন, বা আসামি ধৃত হয়েছে, তখন কি করবে? এই তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো কর্মকর্তা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট লিখিতভাবে আবেদন করবে বা অন্য কোনোভাবে তাকে অনুরোধ করবে। অনুরোধ কি জন্য করছে? 164 তার জবানবন্দি গ্রহণ করার জন্য। তাহলে 164 জবানবন্দি আছে। নারী ও শিশু নির্যাতনে 22 ধারায় জবানবন্দি পালেন। নারী ও শিশু নির্যাতনে 22 ধারায় জবানবন্দি কিভাবে হবে? তদন্তকারী কর্মকর্তা বা অন্য কোনো তদন্তকারী ব্যক্তি যদি আসামিকে ধৃত করেন, বা আসামি যাকে সাক্ষী বা অপরাধ সম্পর্কে যিনি সরাসরি দেখছেন বা জানেন, এরকম কোন তথ্য উপাত্ত পান এবং উনি যে জবানবন্দি দিতে চান, সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা, পুলিশের তদন্তকারী কর্মকর্তা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটকে জবানবন্দি গ্রহণের জন্য লিখিতভাবে নির্দেশ দিবে, লিখিতভাবে অনুরোধ করবেন বা অন্য কোনোভাবে অনুরোধ করবেন। লিখিতভাবে দেবেন অথবা অন্য কোনো ফোনে বলুক বা স্যারের কাছে যা বলুক, অনুরোধ করবে, স্যার এই ঘটনা, আপনি এই জবানবন্দি গ্রহণ করতে পারেন। এই ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল বা 2 নম্বরে এসে কি বলছে? এই ম্যাজিস্ট্রেট এই ঘটনাস্থল যেখানে ঘটনা ঘটেছে ওইখানে এসেও ইনি এই জবানবন্দি গ্রহণ করতে পারে। অন্য কোনো যথাযথ স্থান বা ব্যক্তির মানে ঘটনাস্থলে এসে উপস্থিত জবানবন্দি গ্রহণ করতে পারে এবং অন্য কোনো স্থানে বসেও এই জবানবন্দি গ্রহণ করতে পারে। এটাই ম্যাজিস্ট্রেটের স্বেচ্ছাধীন ক্ষমতা। এখন এমসিকিউ আসে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোথায় এসে জবানবন্দি গ্রহণ করা যায়? ঘটনাস্থলে আসে, অন্যতরে বসেও, ক খ কোনোটিই না, তখন দেবেন ক খ, কারণ ঘটনাস্থলে এসেও ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করতে পারে। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করে। এখন আসেন প্রশ্ন, এখন তো জয় আছে, এখন একটা সিআরপিসির প্রশ্ন, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকার বাইরে কোনো কৃষক, জমির মালিক, ম্যানেজারের নিকট পরোয়ানা প্রেরণ করতে পারে? বলেন, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার বাইরে কোনো ব্যক্তি, কৃষক বা ম্যানেজারের নিকট পরোয়ানা প্রেরণ করতে পারে? কেউ বলতে পারেন? এমসিকিউ সিআরপিসির। জয় ঘুমাইছে নাই? করতে পারে। হ্যাঁ,
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হ্যাঁ, ধন্যবাদ করতে পারে। ধন্যবাদ। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই জন্য কিন্তু দেখে বললাম। তাহলে এখানেও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, ওখানেও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকার বাইরে। এদের গল্প আলাদা, আর ওইটার গল্প আলাদা, মানে সেম সেম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসছে, তাই স্মরণ করে দিলাম। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার বাইরে, কৃষক, জমির মালিক, ম্যানেজারের নিকট, মহানগরের ভিতরে হবে না, বাইরে এই পরোয়ানা প্রেরণ করতে পারে। আর এখানে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট করবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট করবে, ইনি ঘটনাস্থলে উপস্থিত হয়েও করতে পারে এবং অন্য কোনো স্থানেও এই জবানবন্দি গ্রহণ করতে পারে। অন্য কোনো যদি ধর্ষণ সংক্রান্ত হয় তাহলে রুদ্রতার কক্ষ হতে পারে, তাই না? এরপরে আসেন এরপরে আমরা 21 না 22 পড়তেছি, 22 খনে সংশোধনী 22 কম দেখতেছি জানি। এখন আসেন 3 নাম্বার, শেষ হয়ে যাবে। এই যে অপরাধের এই যে ব্যক্তি জবানবন্দি দিয়ে গেলেন, এই জবানবন্দি আদালতে কখন ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না। বিচার কার্যক্রম শুরু হয়ে গেল, খুব সুন্দর, আমি সংক্ষেপে একটু কাজ। বিচার কার্যক্রম যখনই শুরু হয়ে গেল, তখন ওই সাক্ষীকে আর পাওয়া যাচ্ছে না, বা ওই সাক্ষী যদি মারা যায়, মনে রাখবেন, সাক্ষী যদি মারা যায়, সাক্ষ্য দেওয়ার অক্ষম হয়ে যায়, এবং সাক্ষী যদি বিদেশ থাকে, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ, সেই ক্ষেত্রে তার ওই পূর্বে দেওয়া জবানবন্দি আদালতের সাক্ষ্য হিসাবে গ্রহণ করবে। তাহলে কি বলছে, কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তির বিচারের কোনো ট্রাইব্যুনাল শুরু হলে দেখা যায় যে উক্ত জবানবন্দি প্রদানকারী ব্যক্তি, মানে উক্ত যে ব্যক্তি জবানবন্দি দিল, কেটা দিছিল, ওই ঘটনাস্থলে সে ম্যাজিস্ট্রেট আসে নিয়ে গেছে, অথবা কোনো এক স্থানে এই জবানবন্দি গ্রহণ করছে, পরে সাক্ষীর জন্য ডাকছে। যখন বিচার কার্যক্রম শুরু হয়, ওই ব্যক্তি বলছে যে আপনি এসে সরাসরি সাক্ষী দেন, তখন তো জবানবন্দি দিলেন, এখন দিয়ে যান, কিন্তু ওই ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি সাক্ষ্য দানের অক্ষম হয়ে গেছে, ওই ব্যক্তি বিদেশ চলে গেছে, যাকে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ। সাক্ষ্য আইনের 32, 33 এই কথাগুলো পাবো, এখানে মুখস্থ করে নিলেন, ওখানে আর পড়া লাগলো না। 4 আর 5টা কথা খুব সুন্দর লাগবেন, সাক্ষ্য আইন যখন পড়তে পারবেন। এখন 22 দ্বারা আবার সংক্ষেপে বলি, 22 দ্বারা খেয়াল করেন, অত পেছালের দরকার নেই। 22-এর 1 জবানবন্দি তদন্তকারী কর্মকর্তা যদি কোনো আসামি ধৃত করেন বা কোনো ব্যক্তি সম্পর্কে জানেন, যে যিনি এই ঘটনা সম্পর্কে জানেন, তিনি জবানবন্দি দিতে চান, তদন্তকারী কর্মকর্তা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে বা অন্য কোনো মাধ্যমে কি বলবেন, অনুরোধ করবেন জবানবন্দি গ্রহণ করার। 2 নম্বরে বলছে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে জবানবন্দি গ্রহণ করবেন, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে সে জবানবন্দি গ্রহণ করবেন বা অন্যত্র থেকে জবানবন্দি গ্রহণ করবেন, এবং এই প্রতিবেদন, এই জবানবন্দি, এই গৃহীত জবানবন্দি তদন্তকারী প্রতিবেদনের সহিত সামিল করিবার ট্রাইব্যুনাল দাখিল করার নিমিত্তে তদন্তকারী কর্মকর্তার নিকট সরাসরি প্রেরণ করবেন। এই যে জবানবন্দি লেখে, এই জবানবন্দি কিন্তু ম্যাজিস্ট্রেট এই তদন্তকারী কর্মকর্তার কাছে দিয়ে দেয়, পরবর্তী যখন দাখিল করবে তখন একসাথেই দেবে। তাহলে কি পালেন, এই তদন্তকারী জবানবন্দি কার নিকট জমা দেয়? জবানবন্দি তদন্তকারী নিকট জমা দেবেন বা সরাসরি প্রেরণ করবেন। কার নিকট প্রেরণ করবেন? তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। তাহলে ম্যাজিস্ট্রেট হচ্ছে ঘটনাস্থলে সে জবানবন্দি লিপিবদ্ধ করে বা অন্য কোন স্থানে জবানবন্দি লিপিবদ্ধ করে, এই জবানবন্দি আবার তদন্তকারী কর্মকর্তার নিকট দিয়ে দেয়। 2 নাম্বার। 3 নাম্বার কি বলছে, এই যে বিচার কাজের সময় এই জবানবন্দি যিনি দিলেন, তাকে সাক্ষ্য হিসাবে তলব করবার গেছে, তলব করতে যা দেখছে উনি মারা গেছে, হারা গেছে, সাক্ষ্য দানের অক্ষম, তিনি বিদেশ চলে গেছেন, তাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ, সেই ক্ষেত্রে তার জবানবন্দি তিনি দিয়ে গেছেন, এই জবানবন্দি গ্রহণ করবে আদালত, তখন গ্রহণ করে নেবে। তবে শর্ত থাকে যে শুধু এই সাক্ষীর উপর ভিত্তি করে যদি ট্রাইব্যুনাল অভিযোগ ব্যক্তিকে শাস্তি প্রদান করিতে পারবে না। এই যে ব্যক্তি জবানবন্দি দিয়েছে, ওই ব্যক্তি মারা গেছে, হারা গেছে, সাক্ষ্য দান হবে, এই ব্যক্তির জবানবন্দির উপর ভিত্তি করেই ট্রাইব্যুনাল তার শাস্তি দিতে পারে না, আসামিকে শাস্তি দিতে পারে না। এমসিকিউ, আসামিকে কখন শাস্তি দিতে পারে না? যে ব্যক্তি জবানবন্দি দিছিল, সেই ব্যক্তি যদি মারা যায়, হারা যায়, সাক্ষ্য দানের অক্ষম হয়ে যায়, এর কথার উপর ভিত্তি করে সাক্ষী দিলে, মানে দণ্ড দিলে, সেই দণ্ড দেওয়া যাবে না। আবার সংক্ষেপে বলি 22, 1 নম্বর, 22-এর 1 পড়বেন।
তদন্তকারী কর্মকর্তা বা অন্য কোনো তদন্তকারী কর্মকর্তা যদি কোনো তদন্তকারীর সাথে জানতে পারেন যে কোনো এই অপরাধ সম্পর্কে কেউ জানে, তিনি জবানবন্দি দিতে চান, তাহলে তদন্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট লিখিতভাবে বা অন্য কোনো মাধ্যমে তার জবানবন্দি গ্রহণ করার জন্য অনুরোধ করবেন। তো তদন্তকারী কর্মকর্তা শেষ। 2 নম্বর হচ্ছে এই ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল এই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বা অন্য কোনো স্থানে বসে এই জবানবন্দি লিপিবদ্ধ করবেন। এই জবানবন্দির প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার নিকট দিয়ে দেবেন। 3 নম্বর হচ্ছে বিচার কার্য করার সময়, বিচার কাজ পরিচালনা করার সময় ওই যে ব্যক্তি জবানবন্দি দিলেন তার সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন, কিন্তু সেই ব্যক্তি মারা গেছে, হারা গেছে, সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছে বা বিদেশে চলে গেছে, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ, সেই ক্ষেত্রে তার ওই জবানবন্দি আদালতে গ্রহণ করবে। তবে শর্ত থাকে যে এই জবানবন্দির উপর ভিত্তি করে আদালত ওই আসামিকে শাস্তি দিতে পারে না। আসসালামু আলাইকুম।